আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে বিসিবি সভায় নীতিগত সিদ্ধান্ত, সরকারের সাথে আলোচনা করবেন বোর্ড সভাপতি। নির্বাচনী প্রচারে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পলো গ্রাউন্ড ময়দানে সমাবেশ ছাড়াও আরও 3 জেলায় 5 জনসভা। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানোর ঘোষণা দিলেন জামায়াত আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং চাহিদার চেয়ে সরবরাহ অর্ধেক থাকায় বেশি দামে কিনতে হচ্ছে এলপিজি, রমজানের আগে স্বাভাবিক হওয়ার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির সভায় এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে রাখতে পারবেন নির্বাচকরা। বিসিবির পরিচালনা পর্ষদের 8 ঘন্টার বৈঠক শেষে শনিবার রাতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান দুই পরিচালক। সাকিব আল হাসানের সাথে চ্যানেল আইয়ের টেলিফোন কথোপকথন হয়েছে। বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, চ্যানেল আইয়ের সংবাদে এই বিষয়টি দেখেছেন, ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবেন। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবরের মধ্যেই নতুন আলোচনায় সাকিব আল হাসান। এ বিষয়ে কথা বলেন বিসিবির দুই পরিচালক। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। সাকিবের দেশে ফেরার পেছনের বাধাগুলো নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সাকিব আল হাসান যদি খেলে, আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। এ সময় উঠে আসে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের বক্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না। যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে 27 জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিং। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। নির্বাচনী প্রচারে চট্টগ্রাম সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে বিএনপির সমাবেশে বেলা 11:30টায় বক্তব্য দেবেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং আরও 3 জেলায় 5টি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের কর্মসূচি নিয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি। তিনি চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুর সামনে আছেন। আক্তার, চট্টগ্রাম সফরে তারেক রহমানের কর্মসূচি নিয়ে আমাদের জানান। হাসিব,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তিনি সারা দেশ সফরে বেরিয়েছেন। তার দ্বিতীয় ফেজে তিনি চট্টগ্রাম এসেছেন গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেন এবং তিনি আজ নানা কর্মসূচিতে অংশ নেবেন। তার মধ্যে প্রথম যে কর্মসূচিটি রয়েছে সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে তিনি এখানে সাক্ষাৎ করবেন। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান চট্টগ্রাম। অর্থাৎ আপনি জানেন তিনি যখন দেশে এসেছিলেন, দেশে এসেই কিন্তু 25 তারিখে তখন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আগামী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। তো সেই পরিকল্পনা নিয়ে আসলে প্রথাগত যে নির্বাচনী ক্যাম্পেইন, নির্বাচনী প্রচারণের বাইরে গিয়ে কিন্তু তারেক রহমান এবার এই 24-এর অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনকে ধারণ করে তিনি এই জনগণকে সাথে নিয়ে সেই পরিকল্পনা সাজাতে চান। এবং আজকে এখানে আমরা যে রেডিসন ব্লুতে রয়েছি সেই কর্মসূচিটি হচ্ছে যে এখানে চট্টগ্রামে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন বেসরকারি যে মেডিকেল এবং সহ অন্যান্য পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উন্মুক্তভাবে তাদের কাছে পলিসি জানতে চাওয়া হয়েছে যে আগামীর রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের উন্নয়নে তাদের কী পরিকল্পনা রয়েছে এবং তারা কারা তারেক রহমানের সাথে সেগুলো শেয়ার করতে চান এবং তারেক রহমানের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, উন্নয়ন সহ যে সামগ্রিক বিষয় রয়েছে আগামীর বাংলাদেশকে তুলে ধরার জন্য, সেই পরিকল্পনাগুলো কিন্তু এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের কাছ থেকে তিনি জানবেন এবং তার যে পরিকল্পনা, অর্থাৎ বিএনপি কী করতে চায় বাংলাদেশের জন্য, সেই পরিকল্পনাগুলো এখানে তুলে ধরা হবে। তো এখনও কর্মসূচিটি শুরু হয়নি, 9:30 নাগাদ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে 300 জন শিক্ষার্থী তারা এসেছেন, একে রেজিস্ট্রেশন কার্যক্রমটি চলছে। এই প্রোগ্রামটি এখানে 11:30 পর্যন্ত চলার কথা রয়েছে। এরপর যে প্রথম যে নির্বাচনী যে জনসভা সেটি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে, সেখানে যোগ দেবেন তারেক রহমান। সেখানেও চট্টগ্রামে যে সংসদীয় 16টি আসন রয়েছে সেই আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন, ধানের শীষে ভোট চাইবেন। এরপর এখান থেকে তিনি যাবেন ফেনীতেও বিকেল 4টায় একটি জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা। সেখানেও আশেপাশে যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের পক্ষে তিনি ভোট চাইবেন। ফেনীর পর কুমিল্লাতে 2টি জনসভা করবেন তারেক রহমান। এরপর রাতে নারায়ণগঞ্জের কাশপুরে আরও একটি জনসভা করার কথা রয়েছে। এভাবে কিন্তু তিনি যেই চট্টগ্রাম থেকে শুরু করে পথে পথে যে গাড়ি বহর নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি গভীর রাতে তিনি ঢাকায় ফিরবেন। এরপর কিন্তু অন্যান্য বিভাগীয় শহরেও একই কর্মসূচি রয়েছে, যেমন 27 তারিখে তার ময়মনসিংহে যাওয়ার কথা রয়েছে, যদিও সেই শিডিউলটা এখনও ঘোষণা করেন। তারপর তিনি একে বরিশাল, খুলনা সহ অন্যান্য বিভাগীয় শহরে যাবেন। তো হাসিব, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি রাতে এই রেডিসন ব্লু হোটেলেই তিনি অবস্থান করেছিলেন, এখন সেখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এই দ্য প্ল্যান ইউথ পলিসি টক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এই ছিল আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী নিশ্চয়ই এ নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীগুলোতে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে জামাত ভয় পায় না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামাতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা।
সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতার মতো সমস্যা দূর করে আধুনিক নগরী গড়ে তোলা সহ ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীদের আশা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ঢাকা করতে ভোটাররা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। মিছিল, সভা, সমাবেশে ঢাকা এখন ভোটের উৎসব। নিজেদের বার্তা নিয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। খিলগাঁও মেরাদিয়া এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব গণসংযোগ করেছেন ঢাকা ১২ আসনের শেরেবাংলা নগরে। বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব, মধ্য বাড্ডায় ঢাকা ১১ আসনে এম এ কাইয়ুম, মিরপুরে ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি প্রচার চালিয়েছেন। ঢাকা ৭ আসনে সমাবেশ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। শাহবাগে নির্বাচনের থিম সং প্রকাশ করেছে এনসিপি। মগবাজারে গণমিছিল করেছেন ঢাকা ১২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন। শনিবার জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে লেবার পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সংকট কাটেনি। চাহিদার তুলনায় সরবরাহ এখনও প্রায় অর্ধেক। এই ঘাটতি আরও প্রায় ১ মাস থাকতে পারে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত দামের চেয়ে এখনও বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। রমজান মাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল পাশা। এলসি বা ঋণপত্র খোলার সমস্যাসহ নানা জটিলতায় গত ৩ মাসে ১,৬৩,০০০ টন কম এলপিজি আমদানি হয়েছে। এতে সংকট বেড়েছে। ডিসেম্বরে সংকট শুরু হলেও জানুয়ারির প্রথমে তা প্রকট হয়। গত প্রায় ১ মাস ধরে বাড়তি দামে কেনাসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহককে। যে গ্যাসটা আমরা ৩৪০০ বা ৩৫ টাকায় সহজেই পাওয়া যেত সেটা এখন ৪,০০০, ৫,০০০, ইদানিং ৬,০০০ টাকাও নিয়ে নিচ্ছে। তো আসলে সংকটটা আমরা প্রায় বেশ ১ মাস যাবৎ ফেস করতেছি। ৩০ কেজি আগে ছিল ৩২০০, ৩৪০০, ৩৫০০। সংকটের এখন সংকট দেখাইয়া এখন নিচ্ছে ৭,০০০, ৬,৫০০, এটার ভিতরে ৬,৫০০, ৭ এটার ভিতরে রাখছে। চাহিদার অর্ধেক সরবরাহ, তাই দাম বেশি বললেন খুচরা বিক্রেতারা। ৪-৫টা কোম্পানি আমাদেরকে রেশনিং করে গ্যাস দিচ্ছে। মিনিমাম ২০০ থেকে ২৫০ সিলিন্ডার লাগে। আমি ওখানে পাচ্ছি ৫০ থেকে ৬০টা, ৭০টা, ৮০টা। আমার খরচটা কোত্থেকে আসবে? আমরা তো অবশ্য যে প্রোডাক্টটা নাই, আমার তো ওখানে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে। নিয়মিত প্রাইস থেকে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে, কিছু করার নাই। রমজান মাসের আগে সংকট মিটবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমরা আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে এটা যদি সত্যি হয়, কারণ তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। সমুদ্রে এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমেছে। এতে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ।
হবিগঞ্জ জেলা জুড়ে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষক এখন ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিদের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন ভোরে হাওরে গিয়ে জমি চাষ শেষে ধানের চারা রোপণ করছেন কৃষক। তবে সার কীটনাশক সহ কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১,২৩,৮৪৮ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,২৯,৬৫০ মেট্রিক টন। ধানের দাম তেমন থেকে ওষুধগুলোর দাম বেশি, সারের দাম বেশি। আমরা তো কৃষিখাতে অনেক ভর্তুকি দেওয়ার লাগে, এর মধ্যে লেবার পাওয়া যায় না। সারের দাম বেশি। আমরা কিভাবে সার ফসল ফলাবো? তার জন্য সরকার যদি সারের দাম কমিয়ে দেয় তাহলে একটু আমরা লাভবান হব। ডিজেল গ্যাসবার আসছিল তোমার ১০৫ টাকা করে, এবার ডিজেল ১২০ টাকা। এরপরে আমরা পুষাইতে পারি না। সরকারের যদি আমরা একটু দীক্ষা নিতে পারতাম তত আমরা গরিবগুলা অনেক একটু উপকার হয়। ভালো ফসল উৎপাদনে কৃষকদের সকল পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের মাঠ পর্যায়ে সকল যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমাদের যারা অফিসার আছে, বিশেষ করে ডিডি থেকে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সবাই আমরা খুব তৎপর আছি যাতে যারা কৃষকরা যাতে কোনোভাবেই আমাদের পরামর্শ হোক, উপকরণের কারণে হোক, যাতে কোনো তাদের বুড়ো আবাদে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এবারের আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি এখন ফুলের রাজ্য। বাহারি রঙের নানা জাতের ফুলে ফুলে সুশোভিত প্রকৃতি পরিবেশ। ফুলের মোহনের সৌন্দর্যে হারিয়ে যেতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন নিজেদের। সুমন রায়ের রিপোর্ট। ঋতুচক্রের ধারাবাহিকতায় যখন শীত এসেছে, তখন নানা রঙের ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। সূর্যমুখীর হলুদ আভা, কসমসের বাহারি রং আর রংবাহারি পিটুনিয়ায় সুশোভিত নাগরিয়াকান্দির আপন হাউস। ফুলের সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। মনোমুগ্ধকর দৃশ্য এবং পাশের নদী, খুব ভাল লাগছে। এখানে তো সানফ্লাওয়ার আছে, তারপরে ভাইরালে কসমস ফুলের বাগানটা আছে, এই জন্য সবাইকে নিয়ে ঘুরতে আসছে। প্রকৃতির সাথে আমাদের মেশা হয় নাই, তো আজকে আসার পরে অনেক ভালো লাগছে। এখানে আসার কারণ হচ্ছে গিয়ে শীতকালীন ফুলের সৌন্দর্যতা দেখার জন্য। মেঘনা নদীর পাশে মানে কসমস ফুল, মানে সূর্যমুখী বাগান, আপন হাউস, মানে এটা দেখার জন্যই আমরা ফ্যামিলি নিয়ে আসছি। ফুলের রাজ্যে প্রশান্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। সূর্যমুখী ফুলের সিজন কোনটা কখন হয় এটা আমি জানতাম না, কিন্তু এখানে আসার পর আমি জানতে পেরেছি। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক, নিয়ে ঘুরতে একটু ভালোই লাগতেছে। এখানে সৌন্দর্যের পাশাপাশি এমন আয়োজন বার্তা দেয় প্রকৃতি ও পরিবেশ রক্ষার। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না। সারা দেশের মানুষ এখন নরসিংদীমুখী হচ্ছে। শহুরে যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করে নিমিষেই মন ভালো করে দিতে পারে প্রকৃতির অনন্য উপহার বাহারি ফুল। তাই তো সারা দেশে ফুলের এমন রাজ্য গড়ে তোলার আহ্বান প্রকৃতিপ্রেমীদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। জানাবো খেলার খবর। শেষ হয়েছে বিপিএলের 12তম আসর। এবারের আসরে নৈপুণ্য দেখিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী সিলেট টাইটান্সের পারভেজ ইমন, আর উইকেট শিকারী তালিকায় সবার উপরে চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম। সর্বাধিক রান ও উইকেট সংগ্রাহক পেয়েছেন 5 লাখ টাকা করে পুরস্কার। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে বিসিবি সভায় নীতিগত সিদ্ধান্ত। সরকারের সাথে আলোচনা করবেন বোর্ড সভাপতি।
নির্বাচনী প্রচারে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পলো গ্রাউন্ড ময়দানে সমাবেশ ছাড়াও আরও 3 জেলায় 5 জনসভা। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানোর ঘোষণা দিলেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং চাহিদা চেয়ে সরবরাহ অর্ধেক থাকায় বেশি দামে কিনতে হচ্ছে এলপিজি। রমজানের আগে স্বাভাবিক হওয়ার আশা। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।